নমস্কার। বহুদিন ধরে একটা কবিতা বই আমার কাছে রয়েছে। বইটির নাম রাত্রে ডেকো না প্লিজ। এটি ইন্দ্রনীল ঘোষের লেখা একটি কবিতার বই। ইন্দ্রনীল ঘোষের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো রকম আলাপ না দূরমাধ্যমে না সাক্ষাৎ কোনোভাবেই আলাপ পরিচয় নেই। তাহলে এই বইটি আমার কাছে এলো কী করে? আমি কি বইটি কোনো বইমেলা থেকে বা কোথাও থেকে বইটিকে আমি কিনেছি? না, তেমনও নয়। এই বইটির মধ্যে লেখা আছে বই প্রকাশের আগেই বেবিকে। এখন আমরা জানি যে আমাদের এক তরুণ বন্ধু ছিলেন অমিতাভ প্রহরাজ। সেই অমিতাভ প্রহরাজ তিনি যেমন ছিলেন প্রতিভাবান, দীপ্তিমান, ব্যতিক্রমী এক যুবক, ঠিক ততখানা তিনি উন্মাদও ছিলেন। পাগল না হলে ব্যতিক্রমী হওয়া যায় না হয়তো। সংসারী লোকেরা সব ছাঁচা ঢালে তৈরি হয়, তো আমরা সব ওই ছাঁচে ঢালাই মানুষ। আমাদের আলাদা কোনো ব্যক্তিগত কোনো ফরমেশন আমাদের নেই, ব্যক্তিগত কোনো আকার আকৃতি, অন্য রকমের কিছু যা আর কোথাও নেই তেমন কিছু আমাদের নেই, বা আর কোথাও ছিল না তেমন কিছু আমাদের নেই। অমিতাভ তেমনই এক যুবক যার মধ্যে অনেক কিছু বিষয় ছিল, ব্যাপার ছিল, জীবনযাপনের অনেক প্রণালী ছিল যেগুলোকে উদ্ভট বলে মনে হতো, যেগুলোতে আমরা এই ছাঁচে ঢালা মানুষরা খানিকটা বিব্রতও হতাম। তো সেই অমিতাভকে তার বন্ধু বান্ধবরা অনেকেই বেবি বলে ডাকত। অমিতাভর সঙ্গে এখন যে আমি বসেছি ইন্দ্রনীল ঘোষের বইটি পড়তে, আর আমি অমিতাভর সম্পর্কে কথা বলছি, মানে ওই ধান ভানতে শিবের গীত। কিন্তু ওই অমিতাভর প্রসঙ্গ যখন এলো তখন দু চারটে কথা না বললে হয় না, কারণ তার প্রতি আমার একটা মানসিক একটা দুর্বলতা ছিল, একটা বিস্ময় ছিল, একটা কৌতূহল ছিল, কিছুটা রাগ অভিমানও ছিল। তো সে অন্য বিষয়। কেন এগুলো বললাম আমি, সেটার একটা বিস্তৃতি দরকার। সেটা ততটা বিস্তৃতি নিতে গেলে আমার আজকের এই কবিতা পাঠের অনুষ্ঠানটা বিঘ্নিত হবে। তাই ওটা নিয়ে আমি অন্য কোনো একদিন বাজে কথার যে আমাদের এপিসোড হয়, বাজে কথা বলি সেখানে আমি অমিতাভ প্রহরাজকে নিয়ে বা আমাদের আরও তরুণ যুবক বলা যাবে না, আরও এক তরুণ কিশোর বলা যেতে পারে, প্রদীপ্ত হাজরা, এদেরকে নিয়ে আমি একদিন বাজে কথা কিছু বলবো। যাই হোক, তো সেই এখানে লেখা আছে ইন্দ্রনীল এই বলেই বইটি অমিতাভকে দিয়েছিল যে বই প্রকাশের আগেই বেবিকে। তলায় লেখা আছে ইন্দ্রনীল 18/12/2005। এখন এই বইটি রাত্রে ডেকো না প্লিজ, এই বইটি প্রকাশক হচ্ছে নতুন কবিতা প্রকাশনী। নতুন কবিতা সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকিবহাল। কবির নাম ইন্দ্রনীল। বইটির প্রকাশ হচ্ছে 2005 সালে। 2005 সালে এই দিলাম প্রচ্ছদ, দেখছি লেখকের নিজেরই করা। তো এই দিলাম বইটি সম্পর্কে ইনফরমেশন। এবার দেখি
যে রাত্রে ডাকতে তিনি কেন বারণ করছিলেন। যমুনায় জল। আমার বেড়ে ওঠা কলসিদের নকল শুরু করলো। দুঃখ থেকেই আমি খুঁজলাম কলসপত্রী মেয়ে, আর চাঁদকে ছুড়ে দিলাম পুরনো উপমা ভেবে কোমরের বাইপাশে। আজও চাঁদ জিমন্যাস্টিক দেখাচ্ছে, কখনো সাইকেলের পিছনে ছুটে আসছে বৃষ্টি। চলাচল এক ক্যালেন্ডারে লুকিয়ে রইল বহুকাল। এখন ওরা কলসি বাজায়, আমার বেড়ে ওঠা ছোট হতে থাকা বোতাম ঘর বাজায়। এই তো আমি আমার চিঠির অক্ষর। করলেই অ্যাডাল্ট। কি জিনিস দেখি একটু। কথা কি বলার জিনিস, বরঞ্চ বল হতে পারে। ফুটবল বা নেহাতি ছোট্ট ডিউস। শালবনে প্রেমিকা ডেকেছিলাম, সেই মধু আজ বেকহ্যামের পায়ে মাঝরাত্রের পাশ আঁকছে। আর কবেকার মেঘ দেখা ছুটে এসে চাদর মুড়ি দিল। ভাবছি ডিকশন তো বদলাবেই। রবীন্দ্রনাথ থেকে শুরু করে কতটাই বদলে গেল চুমু। পাস দিতে গিয়ে জুতো বৃষ্টি আনলো দেখে দুঃখ পেল বিশ্বকাপ। জুন পেরোনো মানেই তবে জার্সি ছুঁড়ে ফেলা। এখন শরৎ, আমি ও বেকহ্যাম মিলে শেয়ারে চুমু খাই। ভালো। শ্রীচরণেষু। তুমি কি স্বদেশদার বাড়ি, পায়ের সাথে জুতোর যত আড়ি? তুমি কি সেই বহুদিন আগের কথা, মা চলে যাচ্ছে, সেই যাওয়া ঢালা হলো কাপে। কাপের ডিশেতে লাগলো ঘন্টির পাগলামি। স্বদেশদা বেরিয়ে এলেন, যাওয়া আসা বার করে আনলেন ড্রয়ার থেকে। আজও গাছে গাছে লাগাচ্ছি সেই জুতোর মেকানিক্স। গাছের কি লাগে, ধাক্কা বা ওই জাতীয় রিপালস? নয়তো পাতা কিভাবেই বা চন্দ্রবিন্দুর দিকে বেড়ে উঠছে শাখা। ভালোই লাগছে। আর সুতো কেটে উড়ে যাচ্ছে শ্রীচরণেষু। বয়স। এই আকাশ আমার স্কুল ব্যাগের বয়সী। বাহ, এই আকাশ আমার স্কুল ব্যাগের বয়সী। ঝমঝম করে টিফিন নামতো যখন, একটা দৌড় লাগতো শালবনের দিকে। ঝমঝম করে টিফিন নামতো যখন। এসব মেঘ দেখে মেরি বলল, ইট ওয়াজ এ চ্যারিটেবল মিস্টেক। বিদেশি ভাষায় কত মিষ্টি, কত কেক। বিদেশি ভাষায় কত মিষ্টি, কত কেক আমি ভুলে গেলাম। যা ভুললাম তাই শরৎ। আগুনের পাশে পাশে বোতাম গড়ার দিনকল। ঝমঝম করে বৃষ্টি নামত, ঝমঝম করে টিফিন নামতো। দেখলেন তো আমরা কিভাবে ওই কপি পেস্ট করে যাই। আচারে, ব্যবহারে, কথাবার্তায়, ভাবনা চিন্তায় সবই আমাদের কপি পেস্ট। ঝমঝম করে বৃষ্টি নামাতেই আমরা অভ্যস্ত। ঝমঝম করে টিফিন নামতো, এটা বলেছেন ইন্দ্রনীল। ঝমঝম করে টিফিন নামতো, এটা মনে রাখতে হবে। লাইট হাউস। গাছ চেনার ফাঁকে আলো পড়ছে আর উঠছে না। যেমন ডোঙার জন্য নেমে গেল সাইকেল সহবাস। তারাদের মধ্যে কেউ মজুমদার,
সারা রাত ওদের হাঁড়িকুড়ির গান আমাদের আগুলে খেলা করে। গাছ সারাইয়ের টুকরো ওরে সারা রাত, সরাই মানেই তো অপেক্ষা, জানি বসার জাগার ইচ্ছে হবেই, পায়ের শব্দ শোনার। হে স্বদেশদার হে আর চণ্ডীদাসের গো, প্রেমগুলোকে পরপর সাজালে ছেলেবেলার ঠাট্টা জমে দূরে। অন্ধকার কি শুধুই গাছের একা, নদীর একা? আমার একারা তো টেনিস খেলে, আর ফেদাররে সমস্ত সিংভূম। হাসছ? মৌ বনে আজ। মৌ জমেছে কিনা দেখা যাক। মৌ বনে আজ, জলের মধ্যে থেকে নদী খুলে দিলাম, জল হলো ভার শূন্য। স্কুল যাওয়া স্লেটে লিখলো শরতের জামা, শরৎকারও হেমন্ত। গান যেখানে সার্টিন জানে না বোতামকে কাস্তে নেই কোনো দিন। হঠাৎই সমস্ত চক স্টেশনের দিকে ছুটে গেল, আর রেলিয়ার ঢুকে পড়ল বইয়ের ভিতর। যদি আঁকা না হতো, কিভাবে হতো চলে যাওয়া? দিগন্তের শ্লেষটুকু ঝাপসা হয়ে হেমন্তে গড়ালো। ভালো আছো? যেভাবে দিন গড়ায় মনে হয় দিনগুলোর সব গোলাকার, আর প্রজাপতির ডানায় লেখা বাতাবি বনের পথ। দিন একটা জাগ হয়ে জল ভরল, আমার ফ্রিজে রইল বহুকাল। এখন বৃষ্টি তো নির্বাকই হবে, যখন ডাবিং হলো না পৃথিবীতে, জ্বরেদের ভাষা হলো না। যদি হতো এক জ্বর অনেক জ্বরের বাড়ি কড়া নাড়ত, বলতো একটু দাঁড়াও, চলুন বেরিয়ে আসি। এই রোদ পাশ দিচ্ছে অন্য কোনো রোদে, অসুখের পাশে লম্বা টায়ারের দাগ। টায়ার থেকে সরে এসে আমরা রিটায়ার শুকোচ্ছি আকাশে। চামড়া নিয়ে, হাওয়া নিয়ে নতুন করে ভাবার এই দিনে মেঘের সমস্ত এক আয়নায় পা ধুচ্ছে। ক্রিয়াপদ ফাঁকা সেই সেতুটার কাছে একটুখানি নদী, ওই একটু আঁকা হলো জট লাগা স্মুথ ভার্জিনিয়া। ফসল শীত পড়ার আগেই পায়ের পাতা পড়ল, র্যাক থেকে নামানো হলো কুয়াশা। ঘুমের খুব কাছাকাছি এইসব সন্ধেবেলা একটা আঁশ নামছে চোখে, আমি ভয় পেলাম। চোখে রাখি তবে ভেসে আসবে অ্যাকোয়ারিয়ামে। মাথা ঘুরে গেল। মাথা ঘুরে গেলে যে কোনো পতন মনে হবে উঠে আসা। মাথা ঘুরে গেলে যে কোনো পতন মনে হবে উঠে আসা। যেমন প্রাক শীতের ক্ষেতে তোলা হচ্ছে পায়ের পাতাগুলো। পড়ছি ইন্দ্রনীল ঘোষের রাত্রে ডেকো না প্লিজ। চাষ, দেশলাইয়ের দৈর্ঘ্য বরাবর আলপথ। ক্ষেতের জল কখন যে চোখের কোণে জমলো, মাচিস জ্বলার মুহূর্তে যে ঠাট্টা, তার নাম রাখলাম টাবু। জেলেরা নদীর ধারে টাবুর মেহেদি মেলে দিল, ভাবলেই বুটিক ছড়ানো দিগন্তে। আমাদের কাজ ছিল কুড়িয়ে রাখা। আমাদের গাছ ছিল পাতা পড়ার শব্দে ধীর সেলাই মেশিন। সমস্ত জীবন ধরে যেন কেউ রিপু করছে রাত, রিপু করে যাচ্ছে পাম্পসেট। সংসার, বোতাম সেলাই থেকে সিংভূমে পাহাড় শুরু হলো। ভূম মানে ব্রুর মধ্যে মনোরোগ, যেন জ্যোৎস্নায় মিশে যাচ্ছে অ্যালজোলামের মেয়ে। বোতাম কতটা দূরে সেলাইয়ের থেকে? কারো স্থির বিশ্বাসে যেদিন বৃষ্টি হয়
গাছেদের দল হয় টানা কোনো হেমসেলাইয়ের বেড়ানোর পাড় জুড়ে মেলে দেওয়া দস্তানার দ্বিধা। যেভাবে পাহাড় ঝোঁকে জ্যোৎস্নায় ঝোঁকার জ্যামিতিটুকু কতটা আলাদা এক লণ্ঠনের চেয়ে। বাঁশি ফলের মধ্যে থাকা ফলস সারিতে বসেছে, শ্রাবন্তীরা হেঁটে যাচ্ছে, হাঁটার মিথ্যে লাগছে মাটিতে। বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া জল ফাঁক পেলেই ফ্রেঞ্চ কাট গড়ে দিল। নদীর দুধারে শুধু সেই সব ফাঁক শুকোচ্ছে জেলে। বাঁশিও এক ফল ভাবলেই শ্রাবন্তীকে মনে পড়ে। ও কেমন হেঁটে গিয়ে জুনের বিকেলে ডানা হলো। ড্রয়িং রাবার তুলে মুছে দিচ্ছি মনীষাদের চোখ। ইরেজের দাগ বরাবর দলমা ফুটছে জ্যোৎস্নায়। যেন দিগন্তে লেগেছে কার শাড়ির নেগেটিভ। পার পারাপার নেমে গেছে জলে, পারাপার নেমে গেছে জলে। আউটডোঙার নাম আজ আব্বুলিশ। অংশত ইরেজ চোখে ক্রমশ ডেভেলপ হয়ে উঠছে গান। সাদা কালো থেকে না হওয়া রঙের দিকে এক জার্নি জ্বলছে দলমায়। ড্রয়িং খাতার নিঃশ্বাসে কারো ডাক টুকলি হচ্ছে, কারো ঘুমে তারা ফোটার চির। পড়ছিলাম ইন্দ্রনীল ঘোষের কবিতা রাত্রে ডেকো না প্লিজ। এবারের কবিতা চিঠি। আজ আংশিক মেঘাচ্ছন্ন ছিলে। তোমার কথা থেকে রেইনকে কোট, আর তারপর সেই কোটে শান দিতে দিতে চলতে শেখা। এখন থেকে রাস্তা থেকে অন্য কোনো এখন। তোমার ভুঁইয়ের রং কিভাবে সেলফোনে মিশল। ও এখন ছবি আঁকে, বললেই এঁকে দেয় দ্বীপ, ল বসালেই হরি। আর তুমি যে হাসলেই ভেসে গেল সমস্ত কেসিপাল। এত কম ধ্বনি গ্যাপ অ্যাস্ট্রে অ্যাপেলে। তবু ভাবো গান হলো সেফটি পিন গাঁথা। চিহ্ন ছোটবেলায় দুধের বুককে বলতাম মাম, পরে শিখলাম ছায়া তামাম। এই ছায়াতার সাথে আবার মেঘাতা বুড়ুর সম্বন্ধ ছিল। এক ভাড়া বাড়ির সূত্রে ভাড়াটে, যার ট শুনলেই মনে পড়ে টোকা। তা সে দরজাই হোক বা স্নানের সময় শরীরের সব চিহ্ন টুকে নিচ্ছে জল। নদীতে, খেতে, পৃথিবীর সব জল কথা বলছে। কথা বেয়ে ধানের শীষে বেড়ে উঠছে ছোটবেলার মাম। পেনশন রিটায়ারের বাগান লাগছে হেমন্তে। ড্রেসিং টেবিল ছোঁয়া দীর্ঘতা, মৌসুমি হাওয়া পার হলো। সমস্তই দিগন্তের পরবর্তী কথা। রোদ্দুর ঘুম ভেঙে উঠে বসলো এক হুইল চেয়ারে। গাছ থেকে প্রতীক পেরে নিই, আর গাছকে দিই
হারানো বোতাম। প্রতীকের তবে কি হবে? চেয়ারে চাকায় লাগা ভাষাটার কি হবে? প্রাপকের নাম ছাড়া বাগান বেড়ে ওঠে। রাত্রে ডেকো না প্লিজ। আমার ঘুম ভেঙে উঠছে দক্ষিণে, আমার ঘুম ভেঙে উঠছে দক্ষিণে। তোমরা যাকে ভালো কবিতা বলো। আমার ঘুম ভেঙে উঠছে দক্ষিণে, তোমরা যাকে ভালো কবিতা বলো। তা তো দক্ষিণী নাচির বেশি কিছু নয়। বাঁশি বাজানোর সময় যে ফুঁ, তাই মেখে কত এও স্ত্রীর শাঁখা পড়ল, টিপ পড়ল, যে দেশে বৃষ্টি পড়েনি বহুকাল। আমার ঘুম ভেঙে উঠছে দক্ষিণে, তোমরা যাকে ভালো কবিতা বলো। তা তো দক্ষিণী নাচের বেশি কিছু নয়। বাঁশি বাজানোর সময় যে ফুঁ, তাই মেখে কত এও স্ত্রীর শাঁখা পড়ল, টিপ পড়ল, যে দেশে বৃষ্টি পড়েনি বহুকাল। রোজই ভাঙে আর প্রচ্ছদে উঠে বসে ঘুম। কবিতা কোথায় থাকে? ব্যালেন্স ফুরোনো মোবাইলে। আর ঘুম ভাঙে যেভাবে রিলায়েন্স ভেঙে যায়। হারবার। একসঙ্গে ডাকার নাম কোডাক। পাখিদের সমাজ থেকে উঠে এলো আমার ঘরে, আসবাবে পায়চারির ছাপে, যেভাবে অনন্ত হলো ডাকার আগে ঠোঁট। যেভাবে অনন্ত হলো ডাকার আগে ঠোঁট। চাদরের শূন্য থেকে দূরের পাহাড়ে শঙ্খামালা। পাতাঝরার আলতো জমছে অ্যাস্ট্রেতে। আর কোডাকের আলো জ্বলছে অনুপুঙ্খ ফিরিয়ে আনা আসবাব সাজানোর হাত, তুলে রাখা হাসি কিংবা ডায়মন্ড হারবার। এমনই বসন্ত হতো, যেভাবে বিজন ঠোঁট ডাকবার কাছাকাছি এসে। থালা। পাতাঝরার নিউট্রিশনে গড়িয়ে যাচ্ছে দিন। আমি আসবোনার গায়ে রং দিচ্ছি, আমি আসবোনার গায়ে রং দিচ্ছি। জাল ভরা আসমানি। যখন ঘন্টি বাজতো থালা থেকে পাখির দূরত্বে, বুঝতাম গম মানে সবজি মানে পাখিদের চিঠি লেখা খাম। জেল থেকে সন্ধ্যের বোঝাপড়া ইউনিফর্মটুকু। গড়িয়ে যাওয়া দিনগুলোয় দূরের পাহাড়ে জমছে পাতাদের দীর্ঘ শুমারি। ওই পথে একটা থালা কবে পাখির দূরত্বে চলে গেল, আর জেটি ঘাটে শুয়ে থাকলো জলের সমস্ত। জুয়ো। গান থেমে গেলে হয়তো তখনও বাজছে দরজা বন্ধ করার গণিত। গোটা মাতৃভাষা জুড়ে কবুতর শান্ত হলো, টিমটিমে ডাকনাম জেলে। গাছেদের চেয়েও দীর্ঘ এই গণিতের ইতিহাস, যার ছায়া পড়লে বুঝতে পারি ঘর আর কবেকার বাজি লাগানো বসন্ত। তাস উল্টানোর সময় মর্মর আজও থেমে উঠল সমে এই ঘর, এই গৃহস্থালী। অ্যাস্ট্রে। প্রতি রাতে ঘর দেখি, দেখি চাঁদ হেঁটে যায় তিনটে মাথার জ্যামিতিতে। একটা অ্যাস্ট্রের কাছে তখন আমার ফিরে আসা,
যেখানে ঘুমিয়ে আছে তাবৎ প্রেরণা খুনিদের, পাখি ফেরা জ্যামিতিতে চাদরের আঁকাজোকা গায়ে। প্রেরণার ঘুম দেখে এত মুগ্ধ হয়ে যাই আমি, ভাবো একটা শব্দ যেন মেয়েদের নাম হতে এসে সমস্ত খুনিকেই নদীতে বেড়াতে নিয়ে গেল। আজকের মতো শেষ কবিতা দোলনা। দোল তার নাকে দেখছে, আলনা ভর্তি কেউ এমনই গুছিয়েছে ঘরদোরগুলো। পুরনো কাঠের ব্যবহারে বিকেলের প্রতিবেশী চিঠি পাঠিয়েছে সারাদিন। একান্ত মেশিনগুলো রাস্তার পথ ছেপে তোলে, নকল রাস্তাঘাট জুড়ে মেশিনের আমদানি জুড়ে দোল তার নাকে দেখছে। অর্ধেক চেয়ার বাকি উইলো কাঠের পূর্ণিমা। এখনো অনেক লেখা আছে, সমস্ত লেখাগুলোই পড়তে ইচ্ছে যাচ্ছে যে কিভাবে লেখা হয়েছে, কিভাবে দেখা হয়েছে, কিভাবে আঁকা হয়েছে, সেগুলো দেখার ইচ্ছে যাচ্ছে বা আপনাদেরকেও দেখানো শোনানোর ইচ্ছে যাচ্ছে। কিন্তু ভিডিওর দৈর্ঘ্যের কথা ভেবে আমাকে এইখানে থামতে হলো। তো যে কবিতাগুলো পড়লাম, দুটো তিনটে সিটিংয়ে বসে কবিতাগুলো পড়লাম, একসঙ্গে সব কবিতাগুলো পড়িনি। তো দুটো তিনটে সিটিংয়ে বসে যে কবিতাগুলো আমি পড়লাম, তাতে যেটা উপলব্ধি করলাম যে খুব কোনো জটিল না বোঝা, অর্থ না জানা কোনো শব্দ এখানে ব্যবহার করা হয়নি। দৈনন্দিন জীবনে আমরা যেসব শব্দ ব্যবহার করি সেই সব শব্দই এখানে ব্যবহৃত হয়েছে। কিন্তু শব্দগুলোকে যেন আমরা অন্য কোনো নতুন রূপে দেখতে পাচ্ছি। এই শব্দগুলো এতদিন যেভাবে আমাদের সঙ্গে কথা বলতো বা অন্য কবিতায় তারা আমাদের সঙ্গে যেভাবে কথা বলে, যেরকম ইঙ্গিত দেয়, এইখানে এসে শব্দগুলো যেন তাদের কথা বলার ভাষা পাল্টে ফেলেছে, তাদের ইঙ্গিতেরও ভাষা পাল্টে ফেলেছে। এখানে এসে প্রতিটি শব্দ প্রয়োগ, প্রতিটি বাক্যের মধ্যে যেন নতুনতর কিছু বলতে চাইছে, যে বলা আমরা আগে কখনো বলিনি বা যে বলা আমরা আগে কখনো শুনিনি, যে ছবি আমরা আগে কখনো দেখিনি বা যে ছবি আমরা আগে কখনো আঁকিনি, সেরকমই ব্যাপার। এবার সেটা সম্ভব না অসম্ভব, বা সেটা বাস্তব না অবাস্তব, এগুলো এহবাহ্য। আমার কবিতা পড়বার সময় এগুলো খুব একটা গণ্য বিষয় বলে আমি মনে করছি না। তবে ইন্দ্রনীল ঘোষ যখন এই বইটি লিখেছেন তখন কবির বয়স কত ছিল আমি জানি না। যে বয়সী থাক, এই যে ভাষা প্রয়োগ, এই যে বাক্য বিন্যাস এবং এই যে বাক্যের ভেতরে ভাষাগুলির যে শব্দ শৃঙ্খল, নতুনত্ব, শব্দ শৃঙ্খলের যে নতুনত্ব, তারা প্রত্যেককে অন্য একটা কোনো আন ভাষায় কথা বলছে। এইটা যদি তিনি কিছুদিন কন্টিনিউ করেন বা আমরাও যদি কিছুদিন কন্টিনিউ করি, তাহলে একটা নতুন ভাষা, বাংলা ভাষার ভেতরেই একটা নতুন ভাষা সৃষ্টি হবে। এবং যেভাবে আমরা এতকাল আমাদের ভাব বিনিময় করেছি একে অপরের সঙ্গে, সেই ভাব বিনিময়ের যে উপায়, ভাব বিনিময়ের যে পদ্ধতি, ভাব বিনিময়ের যে ধরন, সেটা পাল্টে যাবে। অর্থাৎ ব্যবহারে 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 ক্লিষ্ট আমাদের দৈনন্দিন জীবনের শব্দগুলি নতুন আত্মা ফিরে পাবে এবং সে আমাদেরকেও
পাঠককেও নতুন আত্মার সন্ধান দিতে পারবে, নতুন স্পর্শ দিতে পারবে, নতুন কোনো দিগন্ত দেখাতে পারবে বলে আমরা আশা করতে পারি। ইন্দ্রনীল ঘোষের রাত্রের রেকোনা প্লিজ এই বইটি আমার সংগ্রহে ছিল, যদিও ইন্দ্রনীল ঘোষ আমাকে এই বইটি দেননি। আগেই বলেছি, কবিতা পড়বার শুরুতেই বলেছি, দেননি বা আমি এই বইটি কিনেছি এমনও নয়। ইন্দ্রনীল ঘোষ এই বইটি অমিতাভ প্রহরাজকে দিয়েছিলেন। এবার অমিতাভ হয়তো এই বইটি পড়বার জন্য আমাকে দিয়েছিলেন, তারপর অমিতাভও হয়তো ভুলে গেছেন আর আমিও ভুলে গেছি। দীর্ঘদিন পরে আমি বইয়ের ভেতর থেকে এই বইটি উদ্ধার করেছি এবং এই বইটি থেকে কবিতা পড়ে আপনাদেরকে শোনাতে মনস্থ করেছিলাম। এটুকুনই, যা অতিরিক্ত প্রাপ্তি সেই দিনের ঘটনা যেদিন আমাকে অমিতাভ এই বইটি পড়বার জন্য দিয়েছিলেন। আজ অমিতাভ নেই, আর ইন্দ্রনীল ঘোষের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। যেভাবেই হোক, ইন্দ্রনীলের এই কবিতা পড়া, আমার অদক্ষতা দিয়ে সেটা যদি তার কাছে কোনোভাবে পৌঁছায়, যদি এই বই তার কাছে সংগ্রহে থেকেও থাকে অথবা নাও থেকে থাকে, তাহলে আশা করি তিনি খানিকটা আনন্দ পাবেন। নমস্কার।